আমরা গ্রেগ স্টুয়ার্টকে রিপ্লেস করতে পারিনি, ঠিক এই কথাটাই বলেছেন মোহনবাগান হেড কোচ হোসে মলিনা কালকের ডার্বির পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে। কথাটা সত্যি ঠিক এবং খুবই কনসার্নিং, বিকজ কালকের ডার্বি ইস্টবেঙ্গল প্রায় বলাই যায় যে মোহনবাগানের উইকনেসেস এক্সপোজ করে দিয়ে গেছে। মোহনবাগান অ্যাজ আ টিম, অ্যাজ আ ম্যানেজমেন্ট তারা প্রচণ্ড কমফোর্টেবল ছিল, প্রচণ্ড কনফিডেন্ট ছিল, বাট কোথাও একটা গিয়ে কালকের ডার্বি রেজাল্ট খুবই ইম্পর্টেন্ট ছিল মোহনবাগানের জন্য। কালকের হারাটা দরকার ছিল মোহনবাগানের জন্য, বিকজ দিস হ্যাজ বিন আ বিগ ওয়েক আপ কল ফর দি ম্যানেজমেন্ট। তারা সব কিছুই বেশ হেলে দুলে করছিল, কোনো রকমের তাগিদ কিন্তু ঠিক দেখা যাচ্ছিল না ম্যানেজমেন্টের মধ্যে রিগার্ডিং ফরেন সাইনিংস, রিগার্ডিং ইন্ডিয়ান প্লেয়ার্স, প্রি সিজন। একটা খুবই লেথার্জিক ভাব কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের দিক দিয়ে দেখা গেছে সিজনের প্রথম থেকেই। মানে ভাবো মোহনবাগান অ্যাজ আ ম্যানেজমেন্ট কতটা ইরেসপন্সিবল যে তারা এখন অব্দি গ্রেগ স্টুয়ার্ট যে দল ছেড়েছেন সেটার অ্যানাউন্সমেন্ট পর্যন্ত করেনি। মানে কতটা আনপ্রফেশনাল ভাবে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া চলে তোমরা খালি সেটা দেখো। ফ্যান পেজগুলোর উপর ভরসা করতে হচ্ছে জানার জন্য যে কোন প্লেয়ার গেছে, কোন প্লেয়ার এসছে, উইচ ইজ ভেরি ভেরি স্যাড। কতটা আনপ্রফেশনাল হলে একটা প্লেয়ার যে তোমার জন্য লাস্ট ইয়ার এত ভালো পারফর্ম করেছে, তোমাকে শিল্ড কাপ দুটো জিতিয়েছে, তুমি তার ডিপার্চারটা এখন অব্দি অ্যানাউন্স করোনি, অথচ কিন্তু আমরা সবাই জানি গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানের প্লেয়ারই নয়। সো এগুলো তো দেখতে হবে ম্যানেজমেন্টকে, এগুলো তো কমিউনিকেট করতে হবে, এবং মোহনবাগানের সাথে বা মোহনবাগানের সোশ্যাল মিডিয়ার সাথে যে ফ্যান্সদের একটা প্রপার ডিসকানেক্ট আছে সেটা আমরা সকলেই জানি, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন আ বিগ বিগ প্রবলেম সিন্স 2020, অ্যান্ড সেটা এখনও আজ অব্দি সলভ করা যেতে পারেনি। তো এগুলো বেসিক দৈনন্দিনের অপারেশনসেই প্রবলেম আছে, সেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট পুরো গোটা সিজনের প্ল্যানিং কীরকমভাবে করছে এটা জানার অধিকার সকল সমর্থকদেরই আছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনেও এখন অব্দি মোহনবাগান তাদের 6th ফরেনার অ্যানাউন্স করেনি। রবিনোর সাথে প্রি কন্ট্রাক্ট করে তারা বসে আছে, বাট সেই প্রি কন্ট্রাক্টের পর আর কি হলো, রবিনো কোথায় আছেন, কেন আসছেন না, কোথায় আটকে, কোনো কমিউনিকেশন নেই। তাছাড়াও আমি এখনও মনে করি, এবং আমি এটা আমার পার্সোনাল মতামত, তোমাদের মতামত আলাদা হতে পারে, তোমাদের এক্সপেকটেশনস আলাদা হতে পারে, বাট লুকিং অ্যাট দিস টিম মোহনবাগানের 6th ফরেনার একজন জনি কাউকোর মতন প্লেয়ার হওয়া উচিত ছিল, বোথ ফর আইএসএল অ্যান্ড এসিএল। কোনোভাবেই কিন্তু রবিনোর মতন প্রোফাইল একেবারে তোমার 6th সাইনিং হওয়া উচিত নয়। যদি না ভেতর অন্য কোনো প্ল্যানিং থাকে পেট্রোটসকে 7th ফরেনার হিসেবে রেজিস্টার করানোর, তাহলে সেটা আলাদা ব্যাপার। বাট মোহনবাগানের এই মাঝমাঠ আমি আগেও বলেছি দে আর ইনকনসিস্টেন্ট। আপুইয়া, থাপা, সাহাল এরা ভালো প্লেয়ার্স, এরা মোহনবাগানের মাঝমাঠ বহুবার কন্ট্রোল করেছে। আপুইয়া গত বছর মোহনবাগানের মাঝমাঠে একটা ফরেনার অভাব বুঝতে দেয়নি, এগুলো সব ফ্যাক্টস। কিন্তু মোহনবাগানের মাঝমাঠের ওপর ভরসা করে কিন্তু ACL2 খেলা যাবে না ইফ ইউ আর জাস্ট লুকিং অ্যাট প্লেন ইন্ডিয়ান প্লেয়ার্স। বিদেশি একটা মাঝমাঠের প্লেয়ার দরকার, যেরকমটা কালকে কিন্তু যদি তোমরা ভালো করে দেখো ইস্টবেঙ্গল ম্যাচ কালকে মাঝমাঠে জিতেছে, মিগুয়েল সাউল 1 ইঞ্চিও জায়গা ছাড়েনি মাঝমাঠে মোহনবাগানের জন্য, যার ফলে ক্লিয়ার একটা মাঝমাঠ এবং ফরওয়ার্ড লাইনের মধ্যে ডিসকানেক্ট দেখা গেছে, যে কারণে স্ট্রাইকার্সরা বল পায়নি, যে কারণে ম্যাকলারেন পকেট বন্দি হয়ে গেছিলেন কেভিন সিবিলের কাছে। তার প্রধান কারণ মাঝমাঠে দুটো বিদেশি খেলে ইস্টবেঙ্গল ম্যাচটা ওখানে বাজিমাত করে নিয়েছিল। মোহনবাগান সেখানে কিন্তু পুরো মুখ থুবড়ে পড়েছে। তো মোহনবাগানের জন্য কালকের ম্যাচ হারাটা প্রচণ্ড দরকার ছিল, এবং আমি তো আজকেও দেখলাম যে তারা মানে আবারও ফ্যান পেজের দিক থেকে কিন্তু খবরগুলো আসছে, অফিসিয়াল কোনো কমিউনিকেশন নেই, যে মোহনবাগান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো ভারতীয় প্লেয়ারকে রিলিজ করা হবে না ক্যাম্পসের জন্য, বিকজ এটা ফিফা উইন্ডোর বাইরে হচ্ছে, সামনে বড় ACL ম্যাচ, এবং যতবারের আগে মোহনবাগান তাদের ইন্ডিয়ান প্লেয়ার্সদের পাঠিয়েছে কেউ না কেউ চোট পেয়ে ফিরেছে, যেই রিস্ক কেউ নিতে চাইছেন না, যার ফলে মোহনবাগান কোনো ভারতীয় প্লেয়ারকে ক্যাম্পে পাঠাবে না। ভুল ঠিক পরবর্তী বিষয় আসছে এটা, বাট যদি আমরা ক্লাব পার্সপেক্টিভ থেকে দেখি, আমরা যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভ ভুলে যাই, ক্লাব পার্সপেক্টিভ থেকে দে আর মেকিং দ্য রাইট চয়েস, এখানে কোনো সন্দেহ নেই। নেশন ফার্স্ট মানছি, যেটা দরকার মাঝে মধ্যে হয়, বাট যখন আমরা ACL2 এর প্ল্যানিং করছি ভারতীয় প্লেয়ারদের না ছাড়াটাই বেটার, যেখানে একটা অলরেডি এরকম ব্যাপার হয়েছে বহু আগে, যেখানে তারা ক্যাম্পে প্লেয়ার পাঠিয়েছে এবং ইনজিওর্ড হয়ে তারা বাড়ি ফিরেছে। সো সেই রিস্ক মোহনবাগান নিচ্ছে না, উইচ ইজ আ গুড ডিসিশন। সো দ্যাটস দ্য ফার্স্ট গুড স্টেপ দে হ্যাভ টেকেন। সেকেন্ড, যেটা ইমিডিয়েটলি মোহনবাগানের পরবর্তী প্ল্যান হওয়া উচিত, রবিনোকে 1 সপ্তাহের মধ্যে কলকাতায় তাদেরকে আনতে হবেই। আহাল, আমি আগের দিনের ভিডিওতেও বলছিলাম যে দে আর দি উইকেস্ট টিম ইন ACL2, উইকেস্ট, এর থেকে উইক টিম নেই। মোহনবাগানকে এমন একটা গ্রুপ দেওয়া হয়েছে, কপালের ভাগ্যের জোরে যাই বলো, এই গ্রুপে 2nd পজিশন ফিনিশ করতে পারলেও পারে মোহনবাগান, বাট যদি এই টিম নিয়ে তারা নামে, এরকম যদি কোঅর্ডিনেশন থাকে মাঝমাঠ এবং ফরওয়ার্ড লাইনের, এরকম যদি সেলফিশ ফুটবল ইন্ডিয়ান প্লেয়ার্সরা খেলে, দেখো সাহাল আমি বহুবার দেখেছি এটা, ও একটা ম্যাচ ভালো খেলবে আর একটা ম্যাচ জঘন্য খেলে, এবং এটা সাহালের বড় প্রবলেম। ও এখন একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার হয়ে গেছে, একটা এস্টাবলিশড ইন্ডিয়ান প্লেয়ার হয়ে গেছে, ও এই রুকি বাচ্চাদের মতো মিস্টেক্স করতে পারে না। ভালো ম্যাচ যেগুলো খেলে সেখানে সত্যিই প্রশংসা পায়, আর যেই ম্যাচগুলো খারাপ খেলে সেই ম্যাচে ওকে গোটা ম্যাচ দেখতে পাওয়া তো যায় না। তাছাড়াও যে ডিসিশনসগুলো মাঠের মধ্যে নেয়, দোজ আর ভেরি কোয়েশ্চেনেবল ডিসিশনস। আমি এই পিকচারটা তোমরা দেখো, জাস্ট ভাবো, ইম্যাজিন করো এই বলটা যদি সাহাল জাস্ট পাস দিয়ে দিত, আপুইয়া বল চাইছে,
জেসন কামিন্স বল চাইছে, কিন্তু না, সাহাল নিজে হিরো হতে গিয়ে দলটাকে ডুবিয়ে দিল। মানে ওটা যে কামিন্স গোল করতেন সেটাও নয়, এটা কিন্তু কেউ জানে না কামিন্স বলটা পেলে সেখান থেকে কামিন্স গোল করতো কি করতো না, হয়তো ডিফেন্স ব্লকও করে দিতে পারতো, বাট ওরকম ক্রাঞ্চ মুভমেন্টসে যেখানে তোমার চান্স হয়তো 30% গোল করার, কামিংসের কাছে চান্সটা কিন্তু হয়তো 50%, 60%, 30% হলেও বেশি কামিংস ওপেন ছিল গোল করার ক্ষেত্রে। তো ওই যে মার্জিনাল ডিফারেন্সটা, সেটাই কিন্তু বড় ম্যাচে ডিফারেন্স হয়ে যায়, এবং কালকের ম্যাচেও কিন্তু সেটাই হয়েছে। ওই ডিসিশনসগুলো ইন্ডিয়ান প্লেয়ারদের নিতে হবে ক্রাঞ্চ মোমেন্টসে, ক্রুশিয়াল মোমেন্টসে, কোথায় বলটা বাড়াতে হবে। অ্যাওয়ারনেস, টানেল ভিশন ইন্ডিয়ান প্লেয়ার্সদের নেই। আমার আশেপাশে প্লেয়ার কোথায় আছে, তারা মাথা নিচু করে ফুটবল খেলে, এটা সব থেকে বড় প্রবলেম। মাথা তুলে একটা গ্লান্সে তারা পুরো স্ক্যান করতে পারে না আমার আশেপাশে প্লেয়ার কোথায় আছে। এবং এটাও লিস্টন কোলাসোর একটা বড় প্রবলেম, ও মাথা নিচু করে ড্রিবল করে যায়, ও আশেপাশে সারাউন্ডিংস কিচ্ছু দেখে না, মানে ষাঁড়ের মতন জাস্ট দৌড়ে বেড়ায়, পায়ে একটা এদিক ওদিক ভাঁজ মেরে, যদি ইনএক্সপিরিয়েন্স ডিফেন্ডার হয় ভাঁজ কেটে বেরিয়ে যেতে পারে। বাট when it comes to big teams যেখানে ফুল ব্যাকসে ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড প্লেয়ার্স, লিস্টন কোলাসোর মুভমেন্টস খুব প্রেডিক্টেবল, ওর পায়ের ভাঁজ খুব প্রেডিক্টেবল। লিস্টন কোলাসোকে নিয়ে সমর্থকরা অনেক মাতামাতি করেন আমি জানি, বাট আমি বহুবার বলেছি লিস্টন কোলাসো ইজ নট আ ভেরি গুড প্লেয়ার। ওর পাসিং বাজে, ওর ড্রিবলিং বাজে, against weaker opponents, against inexperienced fullbacks, লিস্টন কোলাসো one-on-one গুলো ভালো পারে। যেই মুহূর্তে ইফ ইউ আর আপ এগেনস্ট অ্যান এক্সপিরিয়েন্সড প্লেয়ার, আপ এগেনস্ট এ গুড টিম, লিস্টন কোলাসোর ইম্প্যাক্ট খুবই বাজে। ওর কনভার্জন রেট ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট ইন ইন্ডিয়ান ফুটবল। তো সেই দিক দিয়ে দেখতে গেলে লিস্টন কোলাসোকে আমি জানি না কীরকম স্ট্যাচিওর দেওয়া হয়েছে ড্রেসিং রুমটায়, বাট ওর যদি নিজেকে মনে করে ও বিশাল ভগবানের মতন ফুটবল খেলে, দেন দ্যাটস রং। ওর মেন্টালিটিতে চেঞ্জ আনাটা দরকার, ওকে হাম্বল হওয়াটা দরকার। এটা ফ্যান্সদের করতে হবে, এটা ম্যানেজমেন্টকে লিস্টন কোলাসোকে বোঝাতে হবে যে ভাই পাসিং করতে শেখো, আশপাশটা স্ক্যান করতে চেনো। না হলে মোহনবাগানের ACL 2-তে বড্ড দুঃখ আছে, ট্রাস্ট মি। মানে আমি এখনও গ্যারেন্টি দিয়ে বলছি, মোহনবাগান যদি ACL 2 এর আগে একটা ভালো বিদেশি, রবসন রবিনকে ছেড়েই দাও, একটা ভালো বক্স টু বক্স মাঝমাঠের প্লেয়ার যদি না আনতে পারে, আহালকে বিট করাও কিন্তু কঠিন হয়ে যাবে। বিকজ ইন্ডিয়ান প্লেয়ারদের পক্ষে ফরেন অপোনেন্টসদের এগেনস্টে মাঝমাঠ কন্ট্রোল নেওয়া খুবই ডিফিকাল্ট, খুব। গত বছর মোহনবাগান এই কাজগুলো করেছে, তাও তোমরা যদি ভালো করে মোহনবাগানের গোটা সিজন অ্যানালাইজ করো, মোহনবাগান ডিড নট প্লে বিউটিফুল ফুটবল, এটা তোমাদের বুঝতে হবে। খুব একাধটা ম্যাচ ভালো ফুটবল তারা খেলেছে, যে ম্যাচগুলোতে স্পেশালি গ্রেগ স্টিওয়ার্ট খেলেছে, বাট আদারওয়াইজ মোহনবাগান কিন্তু এরমভাবেই খুবই জঘন্য রকম একটা ব্র্যান্ড অফ ফুটবল খেলেছে, যেখানে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের উপর ভরসা করতে হয়েছে ম্যাচ বার করার জন্য। এটা আমরা গত বছরেও দেখেছি। আমি জানি না এটা কেন মোহনবাগানের সাথেই হয়, বিকজ মানে দের আর টিমস which are worse than Mohunbagan, but they at least come up with something good on pitch. টিম বন্ডিং মোহনবাগানের সব থেকে ভালো আমরা জানি, বাট পাসিং যখন মোহনবাগান করা শুরু করে, কেন এতটা জঘন্য লাগে পাস আমি জানি না। মানে এবং কোথাও একটা গিয়ে আমি সব থেকে বড় দোষ দেবো দুটো উইঙ্গারকে মোহনবাগানের, বিকজ মাঝমাঠ কিন্তু বল বাড়িয়ে দেয়, উইঙ্গারের থেকে কিন্তু আর বল ডিবক্সের ভেতরে ঢোকে না। সবাই হিরো হতে চায়, সবাই গোল করতে চায়, সবাই সেলফিশ খেলতে চায়, কেউ ফরেন প্লেয়ারদের পাস বাড়ানোর কথা ভাবেই না। তারা মনে করে তারা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের থেকেও ভালো ফুটবলার, তারা বিদেশি প্লেয়ারদের থেকেও ভালো ফুটবলার, এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার্সরাও ইনএক্সপিরিয়েন্স কাজ করে বসে। আশিস রায়, আই ডোন্ট নো ওয়াই হি স্টিল প্লেইং ফর মোহনবাগান। আমি আগের দিনের টুইটারেও আমি পোস্ট করেছি এটা, যে চেন্নাইন এফসিতে এত ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেলেও হয়ে যেতে পারে। আমি ওইদিকে আমি যাচ্ছি না, সুপ্রিম কোর্টের ডিসিশন, AIFF ও নিয়ে তো আর এক ক্যাচাল বাওয়ালি চলছে। আমি আসবো ওটা নিয়ে ভিডিও করবো, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, কল্যাণ চবে লেড AIFF উইল নট লেট সুপ্রিম কোর্ট কাম আউট উইথ আ ডিসিশন। যদি আসে সরাসরি বলে ভাই স্পোর্টস ট্রাইব্যুনালে যাবো অ্যাকর্ডিং টু নিউ স্পোর্টস ল, আমরা আমাদের চেয়ার গদি ছাড়বো না, ইলেকশনস আমরা নতুন করতে দেবো না, AIFF এর নেগোসিয়েশনস যদি MR এর করতে হয় আমাদের সাথেই করতে হবে, এবং আমরাই পাওয়ারে থাকবো। দিস ইজ হোয়াট আই থিঙ্ক দেয়ার প্ল্যান ইজ, বিকজ কোন পলিটিশিয়ান নিজের চেয়ার ছাড়তে চায় ভাই? এটা মাথায় রাখতে হবে যে যেই মানুষটা AIFF এর প্রেসিডেন্ট চেয়ারে বসে আছেন, হি ইজ নট রিপ্রেজেন্টিং ইন্ডিয়ান ফুটবল, or হি ইজ নট রিপ্রেজেন্টিং অ্যান ইন্ডিয়ান ফুটবলার, হি ইজ রিপ্রেজেন্টিং আ পলিটিশিয়ান, বিকজ উনি অ্যাজ আ পলিটিশিয়ান বসেছেন ওই চেয়ারটায়, ফুটবলার হিসেবে নয়। ফুটবলার যদি হতেন তাহলে আজকের দিনে মানে এভরিথিং দ্যাট ক্যান গো রং ইন ইন্ডিয়ান ফুটবল হ্যাজ ওয়েন্ট রং। এবং অ্যাজ আ প্রেসিডেন্ট 100টার মধ্যে 5টা যদি ভালো জিনিস করে থাকেন, সেটার রেসপন্সিবিলিটি নেবেন। বাকি 95টা খারাপ জিনিস যেটা ভারতীয় ফুটবলে হয়েছেন, তিনি সেখানে হাত তুলে দেবেন, ভাই এটা তো আমার দোষ নয়, আমি তো এটা করিনি, রেসপন্সিবিলিটি জিরো। তো এই মানুষটার থেকে আমি তো কিছু ট্রাস্ট করি না, আমি কিছু এক্সপেকটেশনস রাখি না। নো বডি ট্রাস্ট AIFF, নট ইভেন দি ISL ক্লাবস এনিমোর। তারা বলেছিল যে তারা নিজেদের দিক থেকে সুপ্রিম কোর্টকে জানাবে যে এতগুলো লাইভলিহুডস আর এট স্টেক, অ্যান্ড তারা লাস্ট মোমেন্টে উইথড্র করে নিল, বলো ভাই আমরা করবো না। ভাবো কতটা মানে চিট তারা করছে ISL ক্লাবসগুলোকে। এটাই মোটিভ, দে ডোন্ট ওয়ান্ট টু লুজ দেয়ার পজিশনস, আর কিচ্ছু নয়। যত ডিলে তারা করবে ততদিন তারা স্যালারি পাবে, ততদিন তারা পাওয়ারে থাকবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা এখনো আনসার্টেন রিগার্ডিং দি ফিউচার অফ ISL ক্লাবসরা থ্রেটনিং দিয়েছে যে আমরা ক্লাব বন্ধ করে দেবো, এরকম একটা সিচুয়েশনে যেখানে পেমেন্টস আটকে দেওয়া হয়েছে প্লেয়ারদের। প্রীতম কোটাল অ্যাভেলেবেল আছেন,
মোহনবাগান আজকেও গেলে প্রীতম কোটালকে তুলে আনতে পারে। ইনফ্যাক্ট যেখানে লাস্ট ইয়ার তারা এতটা ক্লোজ গেছিল প্রীতম কোটালকে সাইন করাতে, সেখানে কেন তারা যাচ্ছে না? প্রীতম কোটাল ইজ অ্যান অটোমেটিক আপগ্রেড ওভার আশিস রায়। আশিস রায়কে বেঁচে দিতে পারে মোহনবাগান। প্রীতম কোটাল উড স্টিল বি আ বেটার অপশন অ্যান্ড এজ আ গুড ব্যাকআপ, বিকজ তোমার রাইট ব্যাক ব্যাকআপও চলে আসছে, তোমার সেন্টার ব্যাক ব্যাকআপও চলে আসছে। দীপেন্দু বিশ্বাসের পার্সোনাল গ্রোথের জন্য প্রীতম কোটালের মতন একটা ফিগার ভীষণ ইম্পর্টেন্টও হতে পারে ড্রেসিং রুমটায়। সো আমি জানি না যে কেন মোহনবাগান এই জিনিসগুলো ভাবছে না। কেরালা ব্লাস্টার্সের প্রবীর দাসের কন্ট্রাক্ট পড়ে আছে, দে হ্যাভ সাচ গুড রাইট ব্যাক অপশনস। আমি বলছি না যে এরা এসে বিশাল কিছু উখড়ে দেবে, না, দে আর নট টেকনিক্যালি ভেরি গিফটেড প্লেয়ার্স। ওরা হয়তো অভিষেক সিং এর মতন টেকনিক্যালি গিফটেড প্লেয়ার নয় বা সাহালের মতন টেকনিক্যালি গিফটেড প্লেয়ার নয়, বাট যেই মুহূর্তে তারা মোহনবাগানের জার্সিটা গায়ে পড়বে না, ভেতর থেকেই তারা নিজেদের 120% খেলে দেবে। আশিস রায় যে খেলেন না সেটা নয়, বাট আশিস রায় টেকনিক্যালি ভীষণ ভীষণ উইক। মেবি হয়তো মলিনা স্টাইলে একটা ওভারল্যাপিং ফুলব্যাক ইম্পর্টেন্ট বলে আমরা আশিস রায়কে এখনো খেলতে দেখছি রাইট ব্যাক পজিশনটায়, যদিও প্রীতম কোটাল ইজ নট অ্যান ওভারল্যাপিং ফুলব্যাক, প্রবীর দাস ইজ আ গুড ওভারল্যাপিং ফুলব্যাক। বাট আমি জানি না যে তারা কেন এই দুটো রাইট ব্যাকের দিকে যাচ্ছে না, বাট আশিস রায় হ্যাজ টু বি বেঞ্চড। আমি এখনো মনে করি শুভাশিস ফিট হলে শুভাশিস উইল বি দ্য লেফট ব্যাক, অভিষেক সিং উইল বি দ্য রাইট ব্যাক। বাট মোহনবাগান সমর্থকরা সেই দিনটার অপেক্ষা করছেন যে কবে তাদেরকে আশিস রায়কে মানে বিদায় জানাতে পারে তারা, বিকজ হি ইজ ভেরি ভেরি পুয়ার। সো মোহনবাগানের অনেক খামতি, মোহনবাগানের ম্যানেজমেন্টে প্রচুর খামতি আছে। আমরা সবসময় বলে থাকি মোহনবাগান ইজ ওয়ান অফ দি মোস্ট ওয়েল রান ফুটবল টিমস, বাট তাদের যে গাফিলতিগুলো, তাদের যে ড্রব্যাকস, সেগুলো কিন্তু মোহনবাগানের সাকসেসের পেছনে লুকিয়ে যায়, হারিয়ে যায়। সেগুলো আর কেউ কথা বলে না, বিকজ মোহনবাগান সাকসেস পাচ্ছে। এগুলো তখনই বেরোয় যখন এই সেটব্যাকসগুলো মোহনবাগান ফেস করে, এবং সেই কারণে এই সিচুয়েশনসগুলোতে কিন্তু এই ডিসকাশনসগুলো করাটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ তখন এগুলোর ইম্প্যাক্ট আরও বেশি হয়। যত বেশি এগুলোকে নিয়ে আলোচনা করা যেতে পারে তত ভালো। আমি তো বলছি তোমরাও যারা নর্মাল, যদি তোমরা নিজেদের থেকে ভালোবেসে ইউটিউব করো, তোমরাও ইউটিউবে ভিডিও রিচ করো, তোমরাও কথা বলো, ফেসবুকে ভিডিও রিচ করো, যেখানে পারবে সেখানে নিজেদের আওয়াজ তোলো, বিকজ মোহনবাগান ইজ রিপ্রেজেন্টিং ইন্ডিয়া ইন ACL2. ইফ দিস ইজ দেয়ার প্ল্যানিং, দেন দে মে জাস্ট নট প্লে ACL2 এট অল, বিকজ এই টিম নিয়ে এরকম ফুটবল খেললে এত কম প্রি সিজনে, যেখানে দেখো তোমরা ভালো করে দেখো মোহনবাগানের প্রি সিজন এত শর্ট হয়েছে, যেই বিদেশিরা এসছেন, যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা এসছে, যতটুকুন প্রি সিজন পেয়েছে তার মধ্যে এরকম খেলছেন। ভাবো মোহনবাগানের 6th এবং 7th ফরেনার যদি তারা সাইন করে, তাদের সিচুয়েশন কি হবে, তারা কতটা ম্যাচ ফিট হবে, যেখানে রবিনও এতদিন ম্যাচই খেলেনি। কি করছে মোহনবাগান? হাস্যকরের মতন তারা ম্যানেজমেন্ট চালাচ্ছে। ইটস ভেরি প্যাথেটিক। একটা মোহনবাগানের মতন ম্যানেজমেন্ট এরকমভাবে দল তৈরি করছে। মোহনবাগান এরকমভাবে খেলে না। বিনয় চোপড়া, সঞ্জীব গোয়েঙ্কা, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত, এদের দে হ্যাভ টু লুক ইনটু হোয়াটস হ্যাপেনিং ইন দিস মোহনবাগান টিম। ভেরি ভেরি স্যাড। খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগলো আমার কালকে মোহনবাগানের খেলা দেখে। এবং আবারও বলছি যে মোহনবাগান ACL2-তে ভালো খেলতে পারে, কালকে সেটব্যাকটা দরকার ছিল, বাট এই সেটব্যাকসগুলো থেকে বেরিয়ে মোহনবাগানের ফার্স্ট অফ অল ইন্ডিয়ান প্লেয়ার্সদের একটা ঠাঁটিয়ে লেকচার দেওয়া উচিত যে ভাই তোরা কোয়ালিটি ফুটবলার জানি, তোরা দেশের 1 নম্বর ফুটবলার জানি, বাট কিছু সিচুয়েশনসে তোদেরকেও বল ছাড়তে হবে, পাস দিতে হবে, পাস দিয়ে খেলা এগোতে হবে। মাথা নিচু করে ষাঁড়ের মতন দৌড়ে যাবি, নিয়ে বল দিবি না, এটা করাটা বন্ধ করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং, দিমিত্রিয়স পেট্রোটসকে ওভারওয়েট থেকে কমাতে হবে। ওর এখনও ওভারওয়েট আমার দেখে যা লাগলো, ওর ফিগার একেবারেই ফিট নয়। আমার তো মনে হয়েছিল পেট্রোটস প্রি সিজনের ফার্স্ট ফরেনার হবে আসার জন্য, বাট হি কেম লাস্ট। আই ডোন্ট নো ইফ পেট্রোটস ইজ টেকিং এভরিথিং ফর গ্রান্টেড, বাট হি হ্যাজ টু ডেলিভার। আমি পেট্রোটস নিয়েও ভিডিও আনবো খুব শীঘ্রই, সেটার জন্য অপেক্ষা করো। পরবর্তী বিষয়, 6th ফরেনার দরকার এক্ষুনি, 1 সপ্তাহের মধ্যে রবিনোকে আনতে হবে, তার কমে হলে আরও ভালো। 7th ফরেনার একটা বক্স টু বক্স মিডফিল্ডার ইমিডিয়েটলি সাইন করাতে হবে, যেখান থেকে হোক নিয়ে চলে আসুক। ব্রিং আ প্লেয়ার হু ক্যান প্লে দ্যাট বক্স টু বক্স রোল, না হলে মোহনবাগান মাঝমাঠ কিচ্ছু থাকবে না ACL2-তে। পরবর্তী বিষয়, ইমিডিয়েটলি রিলিজ আশিস রায় অর বেঞ্চ হিম। অভিষেক সিংকে রাইট ব্যাক খেলাও, লেফট ব্যাকে তুমি যাকে ইচ্ছা খেলাও, ইনফ্যাক্ট দীপেন্দুকে রাইট ব্যাক খেলিয়ে দাও, কুছ ভি করো, আশিস রায়কে বেঞ্চ করো, গো ফর প্রীতম কোটাল আর প্রবীর দাস। আমি এখনো মনে করি ইফ মোহনবাগান গোজ ইন, এখন যে মার্কেট সিচুয়েশন, কেরালা ব্লাস্টার্স, চেন্নাই FC, দে উইল লেট গো অফ দেম, ট্রাস্ট মি, দে উইল লেট গো অফ দেম। সো ইম্পর্টেন্ট জিনিস এগুলো খুবই, এই মাইনিউট, এই 1-2 জিনিস, এইগুলোই কিন্তু ডিফারেন্স করে দেবে মোহনবাগানের ACL2-তে। সো আই জাস্ট হোপ মোহনবাগান ম্যানেজমেন্ট, দিস ভিডিও রিচেস আউট টু দেম অ্যান্ড দে আন্ডারস্ট্যান্ড ওয়্যার দে আর গোয়িং রং। বাট সমর্থকরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কি মনে হয়, মোহনবাগান যে দলটা করছে, যেভাবে তারা পরিচালনা করছে দলটাকে, সেটা ঠিকভাবে করছে কিনা। তোমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আপাতত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।